রাজনৈতিক দলগুলো কমিশনের মিটিংয়ে বসে সারাদিন যাই বলুক না কেন, তারা সারা দেশে টিকিট প্রার্থী দিয়েছে। হ্যাঁ, ওনাদের দলও প্রার্থী বাছাই করতেছে। হ্যাঁ, তো দল সবগুলো যারা এখন কমিশনে অনেক আলোচনা আপনারা করলেন, আমি পজিটিভ দিকটা দেখি। পজিটিভ দিক হচ্ছে যে আমাদের এত দল এত মত, একটা পরিবারের 4 ভাই একমত হয় না, সেখানে এত দল এত মতের দল যখন একটা রুমে বসে কথা বলতেছে, এটাও একটা পজিটিভ থিং, যেটা আমরা আমাদের সংস্কৃতিতে হাসিনা এটা বিদায় করে দিয়েছিল যে কেউ কারো মুখ দেখা দেখি নাই, আপনাদের টক শোতে আসলেই বিরোধী দল বা বিএসএ দেখা হতো। সেই বাস্তবতা থেকে বেরিয়ে এসে যে সব মতের লোকজন এক জায়গায় বসছে, সেটাও আমি মনে করি একটা পজিটিভ দিক। কেউ পিআর চাবে, কেউ পিআর চাবে না, কেউ বাই ক্যামেরাল চাবে, কেউ চাবে না। বাট রিয়ালিটি ইজ, আপনি দেখেন বিএনপি কিন্তু কোনোটাকেই খুব জোর গলায় বিরোধিতা করছে না। বিএনপি কিন্তু প্রথম কথায় যে সংস্কারগুলো নিয়ে আলোচনা হয়েছে গত কয়েক মাসে, সেই সংস্কারগুলো কিন্তু বেশিরভাগই বিএনপি ইন্ট্রোডিউস করেছে, এই আমাদের যুগপথে যারা ছিলেন তাদের সাথে একসাথে। এখন হ্যাঁ, ইভেন বাই ক্যামেরালও আমাদের এটা ব্রেইন চাইল্ড। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা মনে করি যে প্রথমত পিআর পদ্ধতি আমাদের দেশের পলিটিক্যাল কালচারে এটা একেবারেই ব্র্যান্ড নিউ কনসেপ্ট, এবং এটা অত্যন্ত কমপ্লিকেটেড একটা কনসেপ্ট। আমাদের দেশের ভোটাররা এটা নিয়ে বোধগম্য না। শুনেন, আমাদের দেশের রাজনীতিতে আমরা লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করতে পারিনি এতদিন। বিএনপি এই স্ট্যান্ডে আছে যে এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, দেশের আইন প্রণয়ন করা, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করতে হবে, যা আমরা যদি ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে চাই সেই ক্ষেত্রে, এবং আমরা যদি তৃণমূল থেকে আমরা উন্নয়ন চাই, সেই জায়গায় আমাদের দৃষ্টি দেওয়া উচিত। এবং আমি মনে করি আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলো রেডি নাকি, শুনেন, ইউনূস সাহেব যতই বলুক যে সেরা নির্বাচন দিবে, আগামী নির্বাচন কখনোই সেরা হবে না যদি না নির্বাচন কমিশনকে এবং এই নির্বাচনকালীন সরকারকে সব রাজনৈতিক দলগুলো একেবারে মন থেকে সহযোগিতা করে। কারণ ষড়যন্ত্র এখনো চলতেছে, গভীর ষড়যন্ত্র চলতেছে, যাতে দেশে একটা অরাজকতা তৈরি হয়। ঠিক আছে, এখন সেই ষড়যন্ত্রের ট্র্যাপে তো কোনো রাজনৈতিক দলের পা দেওয়া যাবে না। আমাদের দেশে যদি একটা সুষ্ঠু ভোট করতে হয়, তাহলে সবগুলো রাজনৈতিক দলের ওয়াচডগের ভূমিকা রাখতে হবে। ভোটারদেরকে আশ্বস্ত করার জন্য এই যে পুলিশের একটা পুলিশ সংস্কার কমিশন হয়েছিল, ওইটার কোনো খবর জানেন? কেউ কিছু জানে না। এখন এগুলা নিয়ে তো আলোচনা, এখন আমি জানি না কি বাস্তবায়ন হয়েছে। আমরা যেহেতু সারা দেশের মাঠের চিত্র দেখি, এই যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটছে, খুন হচ্ছে, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন কি মব ভায়োলেন্স কমানোর পদক্ষেপ নিচ্ছেন। মব ভায়োলেন্স হয় কখন? যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতি হয়, যখন প্রশাসন কাজ করতে পারে না। এবং আমি হলপ করে বলতে পারি, নাম নিয়ে বলতে পারি এক একটা মিনিস্ট্রিতে যে জনপ্রশাসনে এখনো আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে। দ্যাটস এ রিয়ালিটি। এদেরকে 1 বছরে ওটা সরাইতে পারে নাই। এবং যারা এখনো লোকজন পালাচ্ছে, এখনো কিন্তু লোকজন বিভিন্ন পদ দিয়ে পালাচ্ছে, জনপ্রশাসনের লোক পালাচ্ছে, আগে যারা এজেন্সির লোকজন ছিল তারা পালাচ্ছে, আওয়ামী লীগের লোকজন পালাচ্ছে, এদেরকে কিন্তু ধরতে পারছে না বা ধরতে পারে নাই। এখন যতক্ষণ পর্যন্ত মাঠ আবার নিউট্রাল একটা লেভেল প্লেইং ফিল্ড না হবে, এবং এবং আমি মনে করি এটা যদি সব রাজনৈতিক দলগুলো একটা ঐক্যের জায়গায় থাকে, যেটা ভাই বললেন যে দেখুন ওই কমিশনের ভিতরে যারা বসে, নূর সহ সবাই কিন্তু আমরা শেখ হাসিনার অত্যাচারের ভিকটিম। ঠিক আছে, এখন আমরাও যদি ক্ষমতা নিয়ে কারাকারি করি, আমরা কে সরকারে যাবে, কে ইলেকশন হবে কি হবে না, ইলেকশন এখন দেরিতে হইলে আমার লাভ, পরে আগে হইলে আমার ক্ষতি, এই আলোচনা এখন অবান্তর। এই আলোচনা জনগণ দেখতে চায় না। আপনি ইয়াং জেনারেশনের কথা বললেন না, ইয়াং জেনারেশন একটা ইউনাইটেড বাংলাদেশ দেখতে চায়, যেখানে রাজনীতিবিদরা ও তাদের স্বার্থে কাজ করবে, জনগণের স্বার্থে কাজ করবে। সেইটার জন্য কিন্তু আমি মনে করি যে আপনার কিছু ছাড় দিয়ে হলেও সব রাজনৈতিক দলগুলোর এক জায়গায় আসতে হবে, না হইলে কিন্তু আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। গত বছর যখন এই ছেলেমেয়েরা নামলো মাঠে, হ্যাঁ, তখন আমরা এই 15 বছর ধরে বলে আসছি যে আমরা দেখেছি যে ইয়াং জেনারেশনের রাজনীতির প্রতি কোনো
উৎসাহ নেই, ইন্টারেস্ট নেই, হ্যাঁ, একটা ডিপলিটিসাইজেশন হচ্ছে। বাট যখন এই ছেলেমেয়েগুলো নামলো তখন কিন্তু আমরা আশান্বিত হয়েছি। আমরা ইভেন যখন এনসিপি গঠন হয়েছে বিএনপি সেটা ওয়েলকাম করেছে, কারণ একটা নতুন ইয়াং ছেলেমেয়েরা ওরা দেশপ্রেম থেকে রাজনীতি করছে, নতুন কিছু করবে, এটা কিন্তু আমরা সকলে আশা করি। হ্যাঁ, না না, আমি সেটা আমাকে বলতে দেন। ব্যাপার হচ্ছে যে কিন্তু আমরা কি দেখলাম, শুনেন, কালকে যদি হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ফেসবুক বন্ধ হয়ে যায়, টুইটার, এক্স এবং ফেসবুক যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, না চলে, তখন এই দলগুলোর কি হবে? কারণ ব্যাপার হচ্ছে যে আপনার একটা বক্তৃতা, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তৃতা দিয়ে ভাইরাল হওয়া এক কথা, আর মাঠে গিয়ে জনগণের পাশে থেকে দিনের পর দিন তাদের সুখ দুঃখ দেখা আরেক কথা। ইটস এ হোল ডিফারেন্ট থিং। এই জিনিসটা এই ছেলেমেয়েগুলা এখনো শেখে নাই বা করে নাই, তাদের শিখতে হবে, করতে হবে। নিজের দল গোছাক। আমার এলাকায় নগরকান্দা, আমার নির্বাচনী এলাকায় দেখলাম কালকে এনসিপির একটা ছেলে পদত্যাগ করেছে। ও বলতেছে যে আমি নিজেই জানি না যে আমি এনসিপি করি। সারা দেশে এরকমের অনেকেই পদত্যাগ, 20 থেকে 22 জন পদত্যাগ ব্যাপার হচ্ছে ওরা নতুন দল করছে, ওরা দল গুছাক, কিন্তু যারা এত বছর ধরে দল করছে, জেল খেটেছে, গুম হয়েছে, খুন হয়েছে, সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে বা তাদের ব্যাপারে কথা বলার সময় মিনিমাম রাজনৈতিক শিষ্টাচার থাকা উচিত। হ্যাঁ, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এইটা কিন্তু একটা ব্যাড প্রেসিডেন্টস তৈরি করছে বাংলাদেশের রাজনীতিতে, একটা রং পলিটিক্যাল কালচার তৈরি করছে। আজকে আমরা যদি শুনেন, নিরীহ শব্দটা বললো না নূর, এখন গভর্নমেন্ট নিরীহ হওয়ার দরকার নাই, গভর্নমেন্ট এফিশিয়েন্ট হওয়ার দরকার। নিরীহ গভর্নমেন্ট যদি এফিশিয়েন্ট হয়, গভর্নমেন্টের শুধু ওই ফুস করে বৈষম্য বিরোধীরা কি বললো, মব ক্রিয়েট করলো, এনসিপি কি বললো, তাতেই একেবারে নার্ভাস হয়ে গেল সবাই, পুরা গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট তো তাহলে পারসেপশন ক্রিয়েট হচ্ছে যে এই গভর্নমেন্ট দুর্বল। আমাদের দরকার যে একটি শক্তিশালী মানে অন্তর্বর্তীকালীন সরকার, যার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন